হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকেও একটা পুরনো সিনেমার রিভিজিট করব। তো এই যে পুরনো সিনেমা নিয়ে কথা বলছি বা বিভিন্ন রেয়ার সিনেমা নিয়ে কথা বলছি, জিদ্দার যারা ফ্যান্স রয়েছে তারাও বলছে জিদ্দারও তো অনেক পুরনো সিনেমা রয়েছে, সেগুলো এখানে রিভিজিট করছো না। তো সেই কারণে মনে হলো না জিদ্দার একটা সিনেমা নিয়ে অবশ্যই কথা বলা উচিত, যেহেতু আমার চ্যানেলে জিদ্দা দেবদার অডিয়েন্স একটা বিরাট রয়েছে। তো তারাও দাবি করছে, অনেক তাদের পছন্দের পুরনো সিনেমার নাম বলছে, সেগুলো নিয়ে আলোচনা করতে বলছে। এরই মধ্যে যে সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি তারা রিভিউ করতে আমাকে বলেছিল বা অনেকেই বলেছিল, সেটা হচ্ছে আক্রোশ বলে কাজটা। এবার এই সিনেমাটা কিন্তু খুব একটা কোথাও অ্যাভেলেবেল নেই, টিভিতেও মাঝে মধ্যে দেয়, খুব একটা দেয় না। অ্যাভেলেবেল বলতে যদি আমাকে বলতে বলা, তাহলে অ্যাভেলেবেল রয়েছে জিও সিনেমাতে। এবার সেখানে হচ্ছে প্রিমিয়াম নিয়ে দেখতে হবে। তো অনেক কষ্টে জোগাড় করে সিনেমাটা দেখেছি। জোগাড় করে বলতে আমাদের এখানে কিছু কিছু এখনও সিডিভিডির দোকান রয়েছে, যেহেতু আমাদের এলাকাটা একটুখানি প্রত্যন্ত বলা যেতে পারে মফস্বল এরিয়া, তো এখনও সিডিভিডির চল রয়েছে। তো সেখানে একটা দোকানে গিয়ে পুরোনো ক্যাসেট ভাড়া এনে এই সিনেমাটা আমি দেখলাম। তো মনে হলো এটা নিয়ে আজকে আলোচনা করা খুব দরকার রয়েছে, এবং যে কারণেই কথা বলছি। এবং কেন জিদ্দাকে অ্যাকশন কিং বলা হয় সেটা আমি ভিডিওতে বলবো। এবং যে সমস্ত জিৎ ফ্যান্সরা ধরুন 2012-13 পরে জিদ্দার ফ্যান্স হয়েছে, আওয়ারা, ওয়ান্টেড এই সিনেমাগুলো দেখে, তাদেরকে আমি বলবো যদি এই সিনেমাটা না দেখে তাকে অবশ্যই দেখতে। 2004 সালের একটা কাজ, কিন্তু অ্যাকশন টপ নচ লেভেলের। এবং আমি বলবো এই কাজটা অবশ্যই দেখো, যারা অ্যাকশন মুভি লাভার তার জন্য অবশ্যই এটা কিন্তু একটা ট্রিট টু ওয়াচ, সিরিয়াসলি বলতে গেলে। তো মনে হলো এই সিনেমাটা নিয়ে আলোচনা করা দরকার। তো এটা যে সময়ের কাজ, জিদ্দার তখন বৃহস্পতির তুঙ্গে পর পর ব্যাক টু ব্যাক হিট দিচ্ছে। 2002 সালে সাথী করার পর জিদ্দাকে নিয়ে তখন আলাদাই উন্মাদনা। ওই রকম হ্যান্ডসাম হিরো সেই সময় বাংলায় কখনো আসেনি। ওই রকম লম্বা চওড়া দেখতে, এরকম গ্ল্যামার অন্য লেভেলের। জিদ্দা যাই করছে তখন রীতিমতো হিট হচ্ছে ব্যাক টু ব্যাক। যদি দেখা যায় সঙ্গী, প্রেমী, বন্ধন, মানিক, শুভদৃষ্টি, বিভিন্ন সিনেমা যেগুলো যেগুলো যা করে যাচ্ছে, নাটের গুরু, প্রত্যেকটাই বক্স অফিসে তখন আগুন লাগাচ্ছে। এমনকি যে সিনেমাগুলো সেরকম হাইপ থাকতো না, মস্তানের মতো কাজ যেগুলো অন্যান্য প্রোডাকশনও, সেগুলো এসেও কিন্তু বক্স অফিস ভালো করে গেছে। তো আক্রোশ হচ্ছে একটা সেরাম কাজ, জিদ্দার হয়তো রেকর্ড ব্রেকিং বক্স অফিস সিনেমাগুলোর মধ্যে হয়তো আক্রোশকে রাখা যাবে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যখন এসেছিল প্রথম 3-4 সপ্তাহ কিন্তু রীতিমতো আগুন লাগিয়েছিল এই সিনেমাটা। এবং আমার মতে এটা কিন্তু জিদ্দার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি, এবং তার পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমেই যেটা বলি, হালকা করে স্টোরি যদি আমাকে একটু করে বলতে বলা হয়, তাহলে এই সিনেমায় জিদ্দার যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে অভি, যে কিন্তু একজন বলা যেতে পারে পড়াশোনা করা মেধাবী একটা ছেলে। এবারে দাদাটা হচ্ছে বাইরে আর কি কাজের জন্য থাকে, এবং ভাইয়েরও আর কি কাজের ব্যবস্থা করে দেবে এমনটা প্ল্যান করেছিল। এরই মধ্যে দাদা যখন ফিরে দেখতে পায় আর কি জিদ্দা পুরোপুরি একটা গুন্ডাতে পরিণত হয়েছে, গ্যাংস্টার টাইপের একটা ক্যারেক্টার তার হয়ে গেছে, তার একটা চরিত্রে বিরাট পরিবর্তন এসছে। তার মধ্যে সেই যে মেধাবী সত্তাগুলো ছিল সেগুলো পুরো পাল্টে গেছে। এখন এক নিমেষে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে, খুন করতে পারে, এরকম টাইপের একটা ক্যারেক্টার চরিত্রে সে পরিণত হয়েছে। এবার তখন জানতে চাই যে সে এরকম কী করে হয়ে গেল, তখন আমরা একটা গল্পের ব্যাক স্টোরি দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিসের প্রতিবাদ করতে গিয়ে, কোনো কেউ অপরাধ করে সেগুলো করতে গিয়ে এমনভাবে ফেঁসে গেছে, যেখানে অপর একজন গ্যাংস্টার একে হচ্ছে হেল্প করে সাহায্য করছে, যে তাকে আশ্রয় দিচ্ছে, এবং ওর সঙ্গে থাকতে থাকতে এই চরিত্রটাও কোথাও গিয়ে আস্তে আস্তে কিন্তু একটা গ্যাংস্টার টাইপের কাইন্ড অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে এটাই জীবনের হচ্ছে শেষ রাস্তা। এবং তাকে যে আশ্রয় দিয়েছিল সেটা হচ্ছে সব্যসাচী, যার দলের হয়ে জিদ্দা আর কি কাজ করে, ওর আদেশ অনুযায়ী কাজ করে, এবং সব্যসাচী একে ছাড়তে কখনো রাজি নয়, কারণ ওর দলের এখনও মেন আর কি ডানাতে পরিণত হয়েছে। অপরদিকে যে দলটা রয়েছে, যেটা আর কি মেন ভিলেনদের দল, যেখানে আমরা রাজেশ শর্মাকে দেখতে পাচ্ছি, আর একজন যে মেন ভিলেন, তাদের দলের এগেনস্টেও লড়াই করছে। এই হচ্ছে মধ্যে কথা গল্প। এবার কী ঘটেছিল ওর সাথে অতীতে, তার জন্য সিনেমাটা দেখতে হবে। প্রথম কথাটা যেটা পজিটিভ দিক হচ্ছে, কেন জিদ্দাকে অ্যাকশন কিং বলা হয়, তার জন্য এই সিনেমাটা দেখো। এখানে যে কটা অ্যাকশন রয়েছে, বাংলায় ওই রকম অ্যাকশন ওই টাইমে ভাবা যায় না। একটা সিন রয়েছে, জিদ্দা তার বৌদিকে নিয়ে বাজার করে ফিরছে মার্কেটের মধ্যে, জিদ্দাকে সেখানে খুব বাজেভাবে হ্যারাস করা হচ্ছে। সেই যে জিন্সের প্যান্ট পরে রয়েছে সেটাকে পুরো রেখে খুলে ফেলে দিয়ে তাকে র্যাগিং করা হচ্ছে। তো সেই ড্রেস পরে জিদ্দার অ্যাকশন রয়েছে, একটা কোমরে একটা জ্যাকেটটা বেঁধে নিয়ে হাফ প্যান্ট পরে অ্যাকশনটা জাস্ট দেখো। বাংলা আমি এরকম অ্যাকশন সিকোয়েন্স কখনো দেখিনি। সবচেয়ে বড় কথা কি, বাংলাতে ওই রকম অ্যাকশন হিরো কখনো আসেইনি। বুম্বাদা সবাই ভালো অ্যাকশন করতো, কিন্তু কী হতো কি, অ্যাকশনটা যে অন্য কেউ করছে বা কোথাও কোথাও যে মাঝে মাঝে ডামি ইউজ হচ্ছে বোঝা যেত, বা স্লো মোশন এফেক্ট দড়ি ফড়ি ব্যবহার হচ্ছে বোঝা যেত। কুংফু বা মার্শাল আর্টটা বাংলায় কিন্তু খুব একটা চল ছিল না ওই সময় দাঁড়িয়ে। তখন দেবদা পর্যন্ত আসেনি, দেবদা তো অনেক পরে এসেছিলো। তো সেই সময় দাঁড়িয়ে এই সিনেমায় জিদ্দা প্রথম নিয়েছিল হচ্ছে মার্শাল আর্ট, এছাড়া আরও অনেক কাজ, সাথীপাতির অ্যাকশনও ভালো। এই সিনেমায় কিন্তু প্রপারলি মার্শাল আর্ট ছিল। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে ফল্ট খেয়ে জিদ্দা অ্যাকশন করছে, রীতিমতো ক্যারাটে কুম্ফু করছে। ওই যে শটটা বাজারের মধ্যে রয়েছে, অ্যাকশনটা দেখার মতো। বাংলার অ্যাকশন সিকোয়েন্স আজকের দিনে দাঁড়িয়েও কেউ করতে পারবে না, সেটা জিদ্দা ওই সময় করেছিল, নতুন একটা অ্যাকশন ট্রেন্ড সেট করেছিল। অ্যাকশন হিরোর যে কী সংজ্ঞা হতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু তখন জিদ্দা এনেছিল, যে কারণে আমি বারবার বলে এসেছি জিদ্দা ভাই প্রপারলি ওজি অ্যাকশন কিং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওই রকম অ্যাকশন ওই টাইমে দাঁড়িয়ে ভাবাই যায় না বাংলা ইন্ডাস্ট্রিতে, যেটা জিদ্দা করে দেখিয়েছিল। এটা একটা পজিটিভ দিক। প্লাস এই সিনেমার ভিলেন যে ক্যারেক্টারটা খুব একটা স্ট্রং ক্যারেক্টার ছিল, ওই রকম ভিলেন দেখা যায় না। একটা সিন রয়েছে সিনেমাটার কিন্তু ভায়োলেন্সও ভরপুর, ওই টাইমে দাঁড়িয়ে জিদ্দা পুরোপুরি ভিলেনের ডান হাত কেটে দেয়।
ওইরকম সিন বাংলা ইন্ডাস্ট্রিতে ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে করে কিন্তু দেখিয়েছিল। আর ভিলেনটাও কিন্তু খুবই স্ট্রং একটা ভিলেন ছিল, মানে সহজে ভিলেনকে হারানো যাবে, জিদ্দাও লাস্টে প্রচুর মার খাচ্ছে ভিলেনের কাছে, এই ব্যাপারগুলো কিন্তু ছিল। যে ভিলেন ক্যারেক্টার প্লে করেছিল একজন তো রাজেশ শর্মা, তার দায়ের চরিত্রে যে প্লে করেছিল তাকে আমি সেভাবে চিনি না। তাকে একটা অদ্ভুত মেকআপ দেওয়া হয়েছিল, এক প্লাসটা পুরো কালো এরকম পুড়ে গেছে, খুবই ব্রুটাল একটা ক্যারেক্টার, একটা ভয় লাগে ভিলেনটাকে দেখে সত্যি কথা বলতে গেলে। তো সেই সিনেমাটা তখন দেখেছি, যেমন সিনেমার শুরুতেই একটা গান দিয়ে স্টার্ট হয়, গানটার নামটা আমি ভুলে যাচ্ছি, ওই গানটা ছিল দম দম আদম বলে একটা গান ছিল, গানটা তখন খুব শুনতাম মানে ছোটোবেলায়, ওটা দিয়ে সিনেমাটা স্টার্ট। সেটার মধ্যে সেই প্রপার কমার্শিয়াল একটা মাসি ব্যাপারটা ছিল, তো যেটা দারুণ এনজয়েবল লেগেছিলো। এবং সিনেমাটা প্রপারলি একটা অ্যাকশন মুভি, এবং সিনেমাটার মধ্যে ইমোশন থেকে শুরু করে সব কিছুই রয়েছে, স্টোরিটাও বেশ মানে গ্রিপিং ধরে রাখার মতোই, এবং দেখতে ভালো লাগে কাজটা। জিদ্দার জন্য পুরো সিনেমাটা বসে দেখা যায়, দারুণ লেগেছিলো, জিদ্দাকে চরম হ্যান্ডসাম লেগেছিলো। এবং জিদ্দার এই সিনেমায় এন্ট্রি, গুন্ডা হিসেবে প্রথমে এন্ট্রি হয় জিদ্দার, হাতে এরকম একটা নিয়ে এরকম বিস্ট মোডে জিদ্দাকে দেখছি, দারুণ লেগেছিলো সিরিয়াসলি বলতে গেলে। তো এটা অবশ্যই আমি বলবো জিদ্দারা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি, এনে কোনো সন্দেহ নেই। প্রচুর অ্যাকশন রয়েছে সিনেমায়, মিনিটে মিনিটে অ্যাকশন। মানে জিদ্দার বাকি সিনেমাগুলো কি রোম্যান্টিক অ্যাকশন মুভি, এটা প্রপারলি অ্যাকশন মুভি, সেটা দারুণভাবে জিদ্দা প্লে করেছিল অ্যাজ এ অ্যাকশন হিরো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেগেটিভ দিক যদি আমাকে সিনেমার কিছু বলতে পারে, তাহলে এটা আমার নেগেটিভ দিকে লেগেছিলো একমাত্র জিৎ ঋতুপর্ণা জুটিকে। সত্যি কথা বলতে গেলে ঋতুপর্ণাকে, মানে জিৎ এমন একজন অভিনেতা যার সঙ্গে কিন্তু সবাইকে ফিট করে যায়, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু একদমই ফিট হয়নি আমার এই জুটিটাকে, সত্যি কথা বলতে ভালো লাগেনি। কারণটা হচ্ছে কি, জিদ্দার পারফরমেন্স অসাধারণ দিয়েছে, জিদ্দা নিজের কাজ দারুণ করেছে একজন রোম্যান্টিক হিরো হিসেবে, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এত ন্যাকামি করেছে তার পার্টটাতে, তোমরা যখন ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখবে না, তোমাদের জাস্ট বিরক্তিকর লাগবে, তোমাদের মনে হবে কেটে দিই সিনটা, এত অখাদ্য অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার প্রসেনজিতের সঙ্গে কেন মানিয়ে যেত, কারণ প্রসেনজিৎ যে ওই সময় যে অ্যাক্টিংটা করতো, সেটার মধ্যেও একটা যে অতিরঞ্জিত যে ব্যাপারটা ছিল, সেটা যেহেতু ঋতুপর্ণা করতো, ব্যাপারটা মানিয়ে যেত। এবার জিৎ যেটা করতো, খুবই ন্যাচারাল জিনিস করতো। জিৎ যে সময় এসেছিলো একটা গ্যাংরি হিরো টাইপের ক্যারেক্টার, বেশ একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার রয়েছে, সেখানে দাঁড়িয়ে ঋতুপর্ণার যে অভিনয়টা জিদ্দার পাশে প্রচণ্ড ক্রিঞ্জ লাগে এবং প্রচণ্ড ন্যাকা ন্যাকা লাগে, যে কারণে মানে এই সময় জুড়িটাকে লোকে অনেকেই পছন্দ করেনি। যে ঋতুপর্ণা তখন ঘোষণা হয়েছিল তখন খুব আলোচনা হয়েছিল, কিন্তু জুড়িটাকে লোকে তখন পছন্দ করেনি, যে কারণে দেখতে পাবে না পরবর্তীকালে জিৎ ঋতুপর্ণা কখনো একসঙ্গে কাজ করেছে। এবং আমার মনে হয় ভাগ্যিস এই জুটি ফেরেনি, কারণ এই জুটিকে নিয়ে যে বেশি কাজ করানো হতো আমার মনে হয় ক্ষতিই হতো তাদের, কারণ একদম মানায়নি। জিতের সঙ্গে সবথেকে খারাপ যদি কোনো নায়িকাকে লেগে থাকে বা কোনো জুটি যদি জিতের সঙ্গে সবথেকে ফালতু হয়ে থাকে, সেটা হচ্ছে জিৎ ঋতুপর্ণা জুটি, এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে। মানে আমার ব্যক্তিগতভাবে একদম ভালো লাগেনি যে কটা সিনে জিৎ ঋতুপর্ণাকে একসঙ্গে দেখা গেছে, জিদ্দার অভিনয়টাকে রীতিমতো ঘেটে দিচ্ছে ঋতুপর্ণা, এত বেশি ন্যাকামি করছে, এমনভাবে ডায়লগ দিচ্ছে, এমন এমন জিনিস করছে। তো আমার মনে হয় এই সিনেমায় জিৎ কোয়েল থাকলেই বেটার হতো, বা রচনা ব্যানার্জি হলেও আই থিঙ্ক মানিয়ে যেত, কিন্তু জিৎ ঋতুপর্ণা জুটি মানে সহ্যের বাইরে। আমি কোনোদিন চাই না এই জুটি সত্যি কথা বলতে গেলে আর ফিরুক, ভাগ্যিস ফেরেনি, তাহলে সত্যি নেওয়া যেত না। এটা আমার মনে হয় জিদ্দার সঙ্গে সবথেকে খারাপ জুটি হচ্ছে আমার মনে হয় জিৎ ঋতুপর্ণা জুটি। ঋতুপর্ণা প্রসেনজিতের সঙ্গেই ঠিক আছে, ঋতুপর্ণাকে আর কারোর সঙ্গে সিরিয়াসলি মানায় না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের কি মনে হয় সিনেমাটা নিয়ে কমেন্ট করে জানিও। যারা সিনেমাটা হলে দেখেছো তারা তার স্মৃতি জানিও, আর যারা পরবর্তীকালে দেখেছো তারা জানিও। যারা এটা দেখতে চায় ভালোভাবে, তারা বলবো সিটির দোকানে গিয়ে খোঁজ নিতে পারো যদি তোমাদের ওখানে থেকে থাকে, আর না হলে জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। এছাড়া ডেলি মোশন বলে গুগলে একটা সাইটও রয়েছে, সেখানেও সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে দেখতে পারো। তো পিকচার কোয়ালিটি কিন্তু একদমই ভালো না, একটু অসুবিধা হতে পারে দেখতে পেতে। তো এটাই বলার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।